1868 সাল, কলকাতা, রাত 2টো। একজন কনস্টেবল টর্চের আলো ফেলতে ফেলতে হাঁটছেন আমার স্ট্রিট দিয়ে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার পাশে পড়ে থাকা একটা মেয়েদের কাপড়ের স্তূপের ওপর। কনস্টেবল কাছে গিয়ে দেখলেন ভয়াবহ দৃশ্য। একজন তরুণীর মৃতদেহ পড়ে আছে, গলায় গুরুতর আঘাত, চারপাশে রক্ত ছড়িয়ে। আর এই খুনটা ঘটেছে কোথায় জানেন? পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে, রাস্তার গ্যাস বাতির ঠিক নিচে। পুলিশের নাকের ডগায় এ নির্মম হত্যা। অকাট্য প্রমাণ, দুইজন সন্দেহভাজন, কিন্তু যে রায় হলো সেটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। এই একটা মামলা, এই একটা ব্যর্থতা জন্ম দিল ভারতের প্রথম ডিটেকটিভ ডিপার্টমেন্টের, যেটা তৈরি হয়েছিল লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের চেয়েও 10 বছর আগে। আজকের এই ভিডিওতে জানব সেই খুনের পুরো গল্প, রোজ ব্রাউনের মৃত্যু রহস্য। 1 এপ্রিল 1868, তখন রাত প্রায় 2টো। ভারতীয় বিট কনস্টেবল তার স্বাভাবিক পেট্রোল করছেন আমার স্ট্রিট দিয়ে, হাতে বুলজাই ল্যাম্প, যা ছিল এক ধরনের লণ্ঠন। হঠাৎ আলো পড়ল রাস্তার পশ্চিম দিকে, যেখানে আবছা কিছু একটা দেখা যাচ্ছে। প্রথম দর্শনে মনে হলো বুঝি এটা একটা কাপড়ের বান্ডেল, কিন্তু কাছে গিয়েই আঁতকে উঠলেন তিনি। একজন যুবতীর রক্তাক্ত নিথর দেহ, তার গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত, প্রায় এক কান থেকে আরেক কান পর্যন্ত গভীর, তির্যক একটা কাটা দাগ। কনস্টেবল তৎক্ষণাৎ রিপোর্ট করলেন, আর তার রিপোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তিনি ঠিক 1 ঘন্টা আগে এই একই জায়গা দিয়ে টহল দিয়েছেন। তখন এই জায়গায় কিছুই ছিল না। মানে খুনটা ঘটেছে মাত্র 60 মিনিটের ভেতরে, পুলিশ টহলের ফাঁকে। পুলিশ যখন ঘটনাস্থল পরীক্ষা করল, কিছু জিনিস পরিষ্কার হয়ে গেল। একটাই ক্ষত ছিল, কিন্তু সেটা অত্যন্ত গভীর, প্রায় এ কান থেকে অন্য কান পর্যন্ত। কাটার অ্যাঙ্গেল দেখে মনে হলো হামলাকারী হয়তো পেছন দিক থেকে আক্রমণ করেছে। 2, শরীরের অবস্থান বলছে মেয়েটা হয়তো পালানোর চেষ্টা করেছিল। 3, মেয়েটার কাপড় চোপড় ঠিকঠাক আছে, মানে এটা যৌন হিংসার ঘটনা নয়। 4, আশেপাশের বাড়িগুলোর কেউই কোনো চিৎকার, ঝগড়া বা গাড়ির শব্দ শোনেনি। খুনটা ঘটেছে সম্পূর্ণ নিঃশব্দে। পুলিশের সামনে তখন একটা বড় সমস্যা, এই মৃত মেয়েটা কে, কেউ জানে না। 4 দিন কেটে গেল, পুলিশ হন্যে হয়ে খুঁজছে কে এই মেয়েটা। মৃতদেহটা নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউসে। পুলিশ ঢাক পিটিয়ে ঘোষণা করেছে 100 টাকা পুরস্কার। সেই যুগে এটা মোটেও কম টাকা ছিল না, কিন্তু কলকাতার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ এই মেয়েটাকে চিনতে পারছে না। তখন পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট হগ একটা অভিনব সিদ্ধান্ত নিলেন। 2 এপ্রিল 1868 ডাকা হলো মেসার্স স্যাশে অ্যান্ড ওয়েস্টফিল্ড নামের একটা ফটোগ্রাফি ফার্মকে। তাদের কাজ মৃত মেয়েটার মুখের ছবি তোলা। এটা ছিল ইতিহাস সৃষ্টির মুহূর্ত। ভারতে প্রথমবার মৃত ব্যক্তিকে চিহ্নিত করতে ফটোগ্রাফি ব্যবহার করা হলো। সেই সাদা কালো ছবিগুলো ছাপিয়ে ছড়িয়ে দেওয়া হলো পুরো কলকাতা শহর জুড়ে, দোকানে দোকানে, অফিসে অফিসে। আর অবশেষে হ্যারিস নামের এক ভদ্রলোক, যিনি বৈঠকখানা লেনে গোডাউন চালান, তিনি চিনতে পারলেন। তিনি পুলিশকে বললেন, এই মেয়েটা আমার ভাড়াটে। কিন্তু পুলিশ নিশ্চিত হতে চাইল, একটা ছবি দেখে তো কেউ ভুল করতেই পারে। এখানে এগিয়ে এলেন ডক্টর নরম্যান চেভার্স, মেডিকেল কলেজের প্রিন্সিপাল। তিনি পোস্টমর্টেমের সময় একটা ইউনিক জিনিস লক্ষ্য করেছিলেন। মেয়েটার ওপরের চোয়ালে ঠিক মাঝের 2টো দাঁতের মাঝখানে একটা ছোট্ট সুচালো অতিরিক্ত দাঁত। এই বিশেষ চিহ্ন মিলিয়ে নিশ্চিত হওয়া গেল মৃত মেয়েটার নাম রোজ ব্রাউন, একজন অ্যাংলো ইন্ডিয়ান যুবতী। পরিচয় পাওয়া গেছে, এবার শুরু হবে আসল তদন্ত। মামলাটা দেওয়া হলো ইন্সপেক্টর রিচার্ড রিডের হাতে। এই মানুষটা ছিলেন সেই যুগের এক অসাধারণ তদন্তকারী। যখন বেশিরভাগ পুলিশ অফিসার মিলিটারি স্টাইলে কাজ করতেন, রিড কাজ করতেন মাথা খাটিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ সাজিয়ে। পরবর্তীতে তিনি এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভ নামে একটা বই লিখেছিলেন। পরবর্তীতে যেটা হয়ে যায় ভারতে আধুনিক তদন্ত পদ্ধতির মূল গাইড বুক। রিড প্রথমেই ঠিক করলেন রোজ ব্রাউনের শেষ কয়েক ঘন্টা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তিনি সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করলেন,
টুকরো টুকরো তথ্য জোগাড় করলেন আর ধীরে ধীরে সাজিয়ে ফেললেন পুরো ছবিটা। আর এই তদন্ত থেকে বেরিয়ে এলো যে রোজের জীবনে ছিল দুজন পুরুষ, কিংসলে তার প্রাক্তন প্রেমিক যার সাথে সম্পর্ক ভেঙে গেছে, মাধবচন্দ্র দত্ত রোজের বর্তমান সঙ্গী। রিডের কাছে তখন অনেকটা পরিষ্কার হলো 31শে মার্চ রাতে যা ঘটেছিল। রোজ আর মাধবচন্দ্র বেরিয়েছিলেন বৈঠকখানা লেন থেকে। দীর্ঘ হাঁটাহাঁটি, বউবাজার স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট, কলেজ স্ট্রিট, কলুটলা স্ট্রিট, চিতপুর রোড, লালবাজার। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো কিংসলে। মাধবচন্দ্র পরে বলেছিলেন কিংসলের সাথে সেই মুখোমুখি হওয়াটা এত ভয়াবহ ছিল যে তিনি ভয়ে পালিয়ে গেলেন, রোজকে একা ছেড়ে দিয়ে। আর একজন সাক্ষী বলেছেন কিংসলে আর রোজকে একসাথে হাঁটতে দেখা গেছে। তারা ধীরে ধীরে আমার স্ট্রিটের দিকেই হেঁটে গিয়েছে, ঠিক যেখানে পরদিন ভোরে পাওয়া যাবে রোজের মৃতদেহ। রিড বুঝলেন এই দুজন পুরুষ, একজন তো সন্দেহভাজন হতেই পারে, কিন্তু কোনজন? ইন্সপেক্টর রিড দুজনকেই গভীরভাবে তদন্ত করলেন আর দুজনের বিরুদ্ধেই পেলেন শক্তিশালী প্রমাণ। প্রথম সন্দেহভাজন কিংসলে। কিংসলের বিরুদ্ধে প্রমাণগুলো দেখুন। 1, তিনিই শেষ ব্যক্তি যার সাথে রোজকে দেখা গেছে। তারা ঘটনাস্থলের দিকে গিয়েছিল হাঁটতে হাঁটতে। 2, রোজ আগে থেকেই বলে বেড়াতেন যে তিনি কিংসলেকে ভয় পান। রোজের বিশ্বাস ছিল কিংসলে তাকে খুঁজে বের করবে এবং তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য মেরে ফেলবে। 3, পুলিশ যখন কিংসলের ঘর তল্লাশি করল পেল কিছু সন্দেহজনক জিনিস। একটা শার্ট যার হাতা তখনও ভেজা, আর মেয়েদের কিছু কাপড় যেগুলোতে রক্তের দাগের মতো দেখা যাচ্ছে। 4, সবচেয়ে চমকপ্রদ প্রমাণ ছিল একটা চাবি যেটা পাওয়া গেল কিংসলের কাছে। পুলিশ অফিসাররা সাক্ষীদের সামনেই পরীক্ষা করে দেখলেন যে চাবিটা দিয়ে খুলছে রোজ ব্রাউনের ঘরের তালা। মানে তার বিচ্ছেদের পরেও কিংসলের কাছে ছিল রোজের ঘরের চাবি। 5, আরেকটা তথ্য, সাক্ষীরা জানালো রোজের কাছে ছিল মূল্যবান সোনার অলংকার, 600 থেকে 700 টাকা দামের। সেই যুগে এটা বিশাল অঙ্ক, আর সেই অলংকারও উদ্ধার হয়ে গেছে। তাহলে কি এটা শুধু প্রেমের হত্যা ছিল না, ডাকাতিও ছিল এর অন্যতম উদ্দেশ্য? দ্বিতীয় সন্দেহভাজন মাধবচন্দ্র দত্ত। মাধবচন্দ্র দত্তের বিরুদ্ধে প্রমাণ অন্যরকম কিন্তু সমান শক্তিশালী। 1, মাধবচন্দ্র দত্ত ছিলেন বউবাজার এলাকার ছুরি কাটারির দোকানদার, আর খুনের অস্ত্র একটা সেলার্স নাইফ, লম্বা নাবিকের ছুরি, ঠিক যে ধরনের ছুরি তিনি বিক্রি করতেন। মজার বিষয়, পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল ছুরিটা মাঝারি ধারালো, একদম পুরোপুরি ধারালো নয়। এই তথ্যটা কি কিছু বলছে? 2, মাধবচন্দ্রের সাক্ষ্য ছিল খুবই সুবিধাজনক। তিনি নিজেকে দেখালেন একজন ভয়ে পালিয়ে যাওয়া সাক্ষী হিসেবে, যে কিছুই করেনি, শুধু দেখেছে। কিন্তু তার এই কথা কে সমর্থন করবে? রোজ ব্রাউন তো মৃত। 3, একটা প্রশ্ন থেকে যায়, কিংসলে যদি এত ভয়ঙ্করী ছিলেন তাহলে মাধবচন্দ্র কি সত্যিই শুধু পালিয়ে গিয়েছিলেন, নাকি আরও কিছু ঘটেছিল? ইন্সপেক্টর রিড মনে করলেন তিনি যথেষ্ট প্রমাণ জোগাড় করেছেন। দুজন শক্তিশালী সন্দেহভাজন, পরিষ্কার উদ্দেশ্য, শক্ত প্রমাণ। এবার বিচারের পালা। এবার যা ঘটল সেটা কল্পনারও বাইরে। ইন্সপেক্টর রিডের নিখুঁত তদন্ত, শক্তিশালী প্রমাণ, 2 সন্দেহভাজন, সব কিছু থাকা সত্ত্বেও কোর্ট রায় দিল ডক্টর কোলস আর ডক্টর চেভার্সের পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে কোর্ট ঘোষণা করল রোজ ব্রাউন আত্মহত্যা করেছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আত্মহত্যা। ভেবে দেখবার বিষয়, একজন মানুষ কিভাবে নিজের গলায় ছুরি চালাতে পারে প্রায় এক কান থেকে আরেক কান পর্যন্ত। এটা তো শারীরিকভাবে প্রায় অসম্ভব। শরীরের অবস্থান স্পষ্ট বলছিল যে সে পালানোর চেষ্টা করছিল। আত্মহত্যায় কেউ কি পালায়? সেই পুরো টাইমলাইন, প্রাক্তন প্রেমিকের হুমকি, ভয়ের সাক্ষ্য, শেষবার একসাথে হাঁটা, সবকিছুই তো খুনের দিকে নির্দেশ করছে। কিন্তু কোর্টের রায় আত্মহত্যা। আর এর ফলাফল, কিংসলে আর মাধবচন্দ্র দত্ত দুজনকেই ছেড়ে দেওয়া হলো। কোনো বিচার হলো না, কোনো শাস্তি হলো না। ইন্সপেক্টর রিড নিজে এই রায়ে একদমই সন্তুষ্ট ছিলেন না। তিনি পরে তার বই এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভে এই মামলা লিখেছেন, কিন্তু একটা জিনিস করেননি, তিনি কোনো উপসংহার দেননি। সব প্রমাণ দিয়েছেন, কিন্তু বলেননি খুনি কে। এমনকি কোর্টের আত্মহত্যা রায়ের কথাও উল্লেখ করেননি।
কেন? কারণ তিনি চেয়েছিলেন এই মামলাটা একটা শিক্ষামূলক পাজল হিসেবে থেকে যাক, তার অফিসাররা যেন নিজেরা প্রমাণ দেখে চিন্তা করে সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু এই মামলার প্রভাব শুধু একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রোজ ব্রাউনের মৃত্যুর জন্য কেউ শাস্তি পেল না। এই ব্যর্থতা কলকাতার মানুষকে ক্ষোভে ফুঁসিয়ে তুলল। কারণ থানার এত কাছে এত নৃশংস হত্যা, আর দোষীর কোনো ন্যায়বিচার নেই। সংবাদপত্রগুলো আগুনে ঘি ঢালল। জনগণের ভয় আর ক্ষোভ বাড়তে লাগল। ফলে ব্রিটিশ সরকারের ওপর প্রচণ্ড চাপ পড়ল। পুলিশ পুরস্কার বাড়িয়ে করল 1000 টাকা। সেই যুগে এটা একটা বিশাল বড় অঙ্ক। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। কলকাতা পুলিশের প্রতি জনগণের আস্থা তখন একদম তলানিতে। এই সংকটের মুহূর্তে পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট হগ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝতে পারলেন সমস্যাটা শুধু একটা মামলার নয়, সমস্যাটা পুরো সিস্টেমের। কোয়াসি মিলিটারি স্টাইলে পুলিশ বাহিনী দিয়ে জটিল শহুরে অপরাধের তদন্ত করা সম্ভব নয়। দরকার একটা স্পেশালিস্ট ইউনিট, প্রশিক্ষিত তদন্তকারীদের, যারা প্রমাণ খুঁজবে, যুক্তি দিয়ে কাজ করবে। আর তাই 28 নভেম্বর 1868 ইতিহাসের পাতায় লেখা হলো এক নতুন অধ্যায়। প্রতিষ্ঠিত হলো ক্যালকাটা পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ভারতের প্রথম স্থায়ী ডেডিকেটেড ক্রিমিনাল ইনভেস্টিগেটিং ইউনিট, যার প্রাথমিক কাঠামো ছিল একজন সুপারিনটেন্ডেন্ট এ ইউনান, একজন ফার্স্ট ক্লাস ইন্সপেক্টর আর ল্যাম্প, 4 জন বিশেষভাবে প্রশিক্ষিত অফিসার। আর এই ডিপার্টমেন্টে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন সেই ইন্সপেক্টর রিচার্ড রিড। এখন সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ডিটেকটিভ ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল 1868 সালে, আর লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ড তৈরি হয়েছিল 1878 সালে। মানে ভারত লন্ডনের চেয়ে 10 বছর আগে পেয়েছিল আধুনিক ডিটেকটিভ ফোর্স। একটা ট্র্যাজেডি, একটা ব্যর্থতা, একটা অন্যায়, সেটাই জন্ম দিল এই প্রাতিষ্ঠানিক বিপ্লবের। সেই প্রশ্নটা শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেল। রোজ ব্রাউনকে কে খুন করেছিল? কিংসলে, যার কাছে ছিল ঈর্ষা, রাগ, সুযোগ আর ঘরের চাবি? নাকি মাধবচন্দ্র দত্ত, যিনি ছুরি বিক্রি করতেন আর যার সাক্ষ্য ছিল খুব সুবিধাজনক আর দুর্বল? নাকি সত্যি আত্মহত্যা, যদিও সেটা প্রায় অসম্ভব বলে মনে হয়? উত্তরটা হয়তো আমরা কখনো জানতে পারবো না। রোজ ব্রাউনের মৃত্যু একটা ট্র্যাজেডি ছিল, একটা ভয়ঙ্কর অন্যায় ছিল, কিন্তু সেই অন্যায় থেকেই জন্ম নিল আরও উন্নত, আরও বিজ্ঞানসম্মত, আরও কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা। আর এভাবেই 1868 সালের আমার স্ট্রিট মার্ডার হয়ে উঠল কলোনিয়াল ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধ মামলাগুলোর একটা। তো আপনার কি মনে হয়, রোজ ব্রাউনকে কে খুন করেছিল? কমেন্ট আপনার থিওরি জানান। কোন প্রমাণটা আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়? আর এরকম আরও ইতিহাসের রহস্যময় গল্প, অজানা ঘটনা পেতে চাইলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।